বিয়ার নিকি নামের এক মেয়েকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু নিকি তো তাকে পাত্তাও দিত না। তাই এবার বিয়ার এক জাদুর কাঠের মাধ্যমে উইশ করে নিকিকে নিজের ভালোবাসায় অন্ধ করে ফেলে। আর ধীরে ধীরে নিকি হয়ে ওঠে বিয়ারের প্রতি মারাত্মক লেভেলের অবসেসড। যেই নিকি একদিন বিয়ারকে পাত্তাও দিত না, সেই এখন বিয়ারের ছায়াও ছাড়তে নারাজ। নিকির এই ভয়ানক অবসেশন কিভাবে বিয়ারের জীবনটাকে দুঃস্বপ্নে পরিণত করে, আর শেষ পর্যন্ত এই সম্পর্কেরই বা কি পরিণতি হয়, সেটাই দেখব আজকের গল্প অবসেশনে। শুরুতেই আমরা বিয়ার নামের একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটা খুবই ইন্ট্রোভার্ট, লাজুক আর ভীত স্বভাবের। সে শহরের একটা পুরনো মিউজিক স্টোরে কাজ করে। তার পুরো পৃথিবী আবর্তিত হয় শুধুমাত্র একটা মানুষকে ঘিরে, তার কলিগ এবং বেস্ট ফ্রেন্ড নিকি। নিকি হলো বিয়ারের ঠিক বিপরীত মেরুর একজন মানুষ। সে অসম্ভব সুন্দরী, স্মার্ট, স্বাধীন চেতা এবং চঞ্চল স্বভাবের একজন মেয়ে। বিয়ার নিকিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু তার এতটুকু সাহস নেই যে সে নিকির চোখের দিকে তাকিয়ে তাকে তার নিজের মনের কথাটা বলতে পারবে। আমরা জানতে পারি তাদের আরও দুজন বন্ধু আছে, ইয়ান এবং সারা। তারাও এই একই মিউজিক স্টোরে কাজ করে, যেটা আসলে সারার বাবারই স্টোর ছিল। দেখা যায় ইয়াং ছেলেটা একটু ওভার স্মার্ট আর প্লে বয় টাইপের। অন্যদিকে সারা হলো খুবই শান্ত স্বভাবের এর একজন মেয়ে, যে সবসময় স্কেচ করতে খুবই পছন্দ করত। বলতে পারেন এটা তার একটা প্যাশন। যাক, এরপরই আমরা বিয়ারকে ইয়ানের সঙ্গে দেখতে পাই। তারা একটা ক্যাফেতে ছিল, আর সেখানেই বসে বিয়ার নিকিকে প্রপোজ করার প্র্যাকটিস করছিল। যেটাতে তাকে সাহায্য করছে সেই ক্যাফেরই একজন ওয়েট্রেস। বিয়ারের এসব কথাবার্তা শুনে তো ওয়েট্রেসটা বেশ ইমোশনাল হয়ে যায় আর তাকে উৎসাহ দিতে থাকে। কিন্তু ইয়ান বলে এই সমস্ত ইমোশনাল টাইপের কথা খুবই ক্রিঞ্জ শোনায়। কিন্তু ওয়েট্রেস বিয়ারকে সাহস দেয় আর বলে তার উচিত নিকিকে একটা সুন্দর উপহার দেওয়া, যেমন ফুল, চকলেট, এ ধরনের কিছু। কিন্তু এই কথার মাঝে ইয়ান একটু রুটভাবেই ওয়েট্রেসকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে বিয়ারকে নিকির সামনে একটু কুল বয়দের মতো অ্যাক্ট করতে বলে, তাকে ফ্রিকি নিকি বলে ডাকতে সাজেস্ট করে। কিন্তু বিয়ার বলে এই নামটা নিকি মোটেও পছন্দ করে না, কারণ ছোটবেলায় তাকে এই নামে সবাই বুলি করত। ইয়াং তখন বলে নিকির এই ধরনের ছেলেদেরই পছন্দ। এই কথাটা শুনে বিয়ার নিকিকে তাদের ট্রিভিয়া নাইটের প্রপোজ করার কথা বলে। ইয়াং তখন তাকে এটা করতে বারণ করে। সে তাকে বলে সে যেন অন্য কোনো সময় প্রপোজ করে, কারণ সে চায় না তাদের ট্রিভিয়া নাইটটা খারাপ হোক। আসলে তারা আজ সবাই মিলে নাইট আউট করবে, তাই সে সেই সময়টা নষ্ট করতে চায় না। এতে বিয়ারও রাজি হয়ে যায়। এই একতরফা ভালোবাসার যন্ত্রণার মাঝেই বিয়ারের জীবনে একটা বড় ধাক্কা আসে। সেদিন রাতে বাড়ি ফিরেই বিয়ার একটা মর্মান্তিক দৃশ্য দেখে। তার সবচেয়ে আদরের আর একমাত্র সঙ্গী, তার পোষা বিড়াল স্যান্ডি, ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছে। আসলে বিয়ারের বাড়িতে ব্যাক পেইনের জন্য কিছু করা ওষুধ ছিল, অক্সিকোটন। স্যান্ডি ভুল করে সেই ওষুধের বোতলই ফেলে দিয়ে কয়েকটা ট্যাবলেট খেয়ে ফেলেছিল, যার ফলে ওভারডোজ হয়ে বেচারার মৃত্যু হয়। বিয়ার তখন স্যান্ডির মৃতদেহ জড়িয়ে অনেক কান্না করতে থাকে, একেবারে বাচ্চাদের মতো। কারণ এই একাকী শহরে স্যান্ডিই ছিল তার একমাত্র পরিবার। এখন নিজেকে কোনোভাবে সামলে সে ঘুমানোর আগে যখন নিকির ছবি দেখছিল, ঠিক তখনই তার কাছে নিকির কল আসে। এটা দেখেই তো ভীষণ খুশি হয়ে যায় বিয়ার, আর কলটা রিসিভ করে। নিকি তখন তাকে জিজ্ঞেস করে নাইট আউটের জন্য সে কখন আসছে, কারণ সে আগেই সেখানে পৌঁছে গেছে। কিন্তু বিয়ারের মন ভালো ছিল না, তাই সে মানা করে দিয়ে বলে সে বের হবে না। তো এভাবে কথা বলতে বলতেই নিকি হঠাৎ চিৎকার করে ওঠে। বিয়ার জিজ্ঞেস করে কি হলো। নিকি জানায় তার গলার একটা ক্রিস্টাল নেকলেস ড্রেনের মধ্যে পড়ে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিয়ারের ওই ওয়েট্রেসের কথা মনে পড়ে যায়। তাই এই সুযোগটাকে কাজে লাগাতে পরের দিন সকালেই সে নিকি একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য শহরের একটা পুরনো অন্টিক শপে যায়। সেখানে কিছু ক্রিস্টাল নেকলেস দেখার সময় বিয়ারের নজর শপের একটা কুকটা কোণে উপস্থিত কিছু অদ্ভুত জিনিসের উপর পড়ে, যার মধ্যে ছিল ভুডল, ম্যাজিকায় আরও দু একটা জিনিস। কিন্তু সেগুলোর মধ্যে থেকে বিয়ার ওয়ানই সুইলোকে বেছে নেয়, যার উপরে লেখা ছিল এটার তারা যে কেউ নিজের একটা ইচ্ছা পূরণ করতে পারবে। আর এটা কিভাবে করতে হবে আপনাদের জানিয়ে দেই।
মনের ইচ্ছা প্রকাশ করার পর এই প্যাকেটে থাকা কাঠিটা মাঝখান দিয়ে 2 টুকরো করতে হবে। ব্যাস, এতেই কাজ শেষ। বাকিটা এই জাদু কাঠি বুঝে নেবে। সে যদি এই জাদু কাঠিটা নিকিকে উপহার হিসেবে দেয়, তাহলে হয়তো নিকি খুবই খুশি হবে। তাই সে আর দ্বিতীয়বার না ভেবে দ্রুত কাউন্টারে চলে যায়। কাউন্টারে থাকা মহিলাটা বলে তাদের স্টোরের সবথেকে পপুলার জিনিস হচ্ছে এই 1 উইশ উইলোটা। তাছাড়া সে তাকে এক প্রকার ওয়ার্নিংও দেয় আর বলে এই জিনিসটা যারাই নিয়ে গেছে আজ পর্যন্ত তারাই পরে ফিরে এসে আবার কমপ্লেনও করেছে যে উইশ পূরণ হওয়ার পর সবকিছুই গোলমাল হয়ে গেছে। কিন্তু বিয়ার মহিলাটার কথাগুলো বেশি পাত্তা দেয় না। সে মনে মনে ভাবে এটা হয়তো কোনো ধরনের স্ক্যাম। তাই সে বেশি কথা না বাড়িয়ে জিনিসটা কিনে সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন রাতেই কাজের শেষে আমরা তাদের 4 বন্ধুকে বাবের মধ্যে দেখি। তারা কথাবার্তা বলতে বলতে বিয়ার ইয়ানকে ইশারা করে আর সারাকে একটু সাইডে নিয়ে যেতে বলে, যাতে সে নিকি তার মনের কথা বলতে পারে। কিন্তু ইয়ান তো মানাই করে দেয়। ঠিক তখনই নিকি সবার জন্য ড্রিঙ্ক নিতে যায়। বিয়ারও তার সঙ্গে সঙ্গে যায়, যে নিজের জন্য পেনা কোলাডা নামের একটা ককটেল অর্ডার করে, কারণ অ্যালকোহলের স্বাদ তার মোটেও পছন্দ নয়। নিকি বিষয়টা জানার পর সেটা নিয়ে বেশ মজা করতে শুরু করে, যেখানে কথায় কথায় বিয়ার নিকিকে তার মনের কথা বলতে যায়। কিন্তু যতবারই সে এটা করছিল ততবারই কেউ না কেউ তাকে বাধা দিয়ে দিচ্ছিল। তাই বাধ্য হয়ে বিয়ার আপাতত নিকিকে কিছুই বলে না। এরপর তারা 4 বন্ধু মিলে ড্রিঙ্ক নেয়। সেই সময় বিয়ার স্যান্ডির নামে চিয়ার্স করে নিকি আর ইয়ান। বিষয়টা পাত্তা না দিলেও সারা পরক্ষণেই জিজ্ঞাসা করে, সে স্যান্ডির নামে চিয়ার্স কেন করলো? বিয়ার জানায় স্যান্ডি মারা গেছে। এই কথাটা শুনে সারা একটু একটু কষ্টই পায়। সে বিয়ারকে জড়িয়ে ধরে সহানুভূতি দেয়। বাড়ি ফেরার সময় বিয়ার নিকিকে তার বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। নিকিও এটাতে রাজি হয়ে যায়। পরক্ষণে এসে সারার থেকে কিছু ক্যাশ ধার নিয়ে পাশে থাকা একটা হোমলেস ব্যক্তিকে দিয়ে আসে। আর এই সামান্য বিষয়টা বিয়ারকে আরও মুগ্ধ করে। তো এরপরেই বাড়ি ফেরার পথে নিকি বিয়ারকে জানায় যে সে তার কাজটা ছেড়ে দিচ্ছে, কারণ সে একটা বই লিখতে চায়। বিয়ার জিজ্ঞেস করে বইটার গল্প কি, রোমান্সের উপরে? নিকি সাথে সাথে মানা করে দেয় আর বলে না বইটা আসলে ভালোবাসার উপরে। এ কথাটা শুনে বিয়ার বলে দুটো তো একই জিনিস। কিন্তু নিকি জানায় না দুটো একই জিনিস নয়। এরপর বাড়িতে পৌঁছে চলে যাওয়ার আগে নিকি বিয়ারকে জানায় তার মনে হয় সারা তাকে পছন্দ করে। তাই সে বিয়ারকে সারার প্রতি তার ফিলিংসের কথা জিজ্ঞেস করলে বিয়ার যেন সে সারাকে তার ভালো বন্ধু মনে করে, এছাড়া আর কিছুই না। এ কথাটা বলার পর সে নিকিকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে কথাটা বলতে পারছিল না। সে বারবার কথা ঘুরিয়ে অন্য কথা বলে ফেলছিল। তাই নিকি তাকে গুড নাইট উইশ করে সেখান থেকে চলে যেতে নেয়। পেছন থেকে বিয়ার তাকে ফ্রিকি নিকি বলে দেয়, কিন্তু এই শুনেই তো নিকি খুব রেগে যায় আর তাকে এরপর থেকে এ নামে ডাকতে স্পষ্ট মানা করে দেয়। শুধু এটাই নয়, সে সরাসরি বিয়ারকে জিজ্ঞেস করে যে সে কি তাকে পছন্দ করে। যদি এমন কিছু ব্যাপার থাকে তাহলে এটাই সঠিক সময় তাকে বলে দেওয়ার। কিন্তু এই পর্যায়ে বিয়ার এতটাই এম্বারেসড হয়ে পড়েছিল যে সে তার মনের কথা না বলে নিকিকে তার ভালো বন্ধু বলে দেয়। এই কথাটা শুনেই নিকি বাড়ি ফিরে যায়। এর পরক্ষণেই দেখা যায় বিয়ার আফসোস করতে শুরু করে যে এত ভালো একটা সুযোগ সে এভাবে হাতছাড়া করে দিল। এখন কি করবে বুঝতে না পেরে বিয়ার এমন একটা কাজ করে বসে যেটা তার জীবনের সবথেকে খারাপ সিদ্ধান্ত ছিল। সে নিজের ব্যাগ থেকে সেই 1 ওয়ে সুইলো নামের জাদুর কাঠিটা বের করে আর বলে, আমি চাইনি কি যেন পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে তার নিজের জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। এরপরেই সেই কাঠিটা ভেঙে ফেলে সে। লক্ষ্য করে নিকি দরজার সামনেই দাঁড়িয়ে আছে যে হঠাৎ বিয়ারের গাড়ির কাছে চলে আসে আর বলতে থাকে সে কি তার জন্য কোনো উপহার নিয়ে এসেছে, সে কি তাকে কিছু দিতে চায়। বিয়ার তখন তাকে দেখে একটু অবাকই হয়। এরপর বলে, হ্যাঁ, কিন্তু সে তো সেটা বাড়িতে ফেলে এসেছে, বাড়ি থেকে না হয় নিয়ে এসে দিবে। কিন্তু এরপরেই দেখা যায় নাকি কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। মনে হচ্ছিল এটা পুরোই অন্য নিকি, যে তার নিজের মধ্যে নেই। সে বলতে থাকে, আমার পোষা বিড়ালটা মারা গেছে। কিন্তু আসলে তো তার বিড়াল না,
বিয়ারের বিড়াল স্যান্ডি মারা গিয়েছে। তাই পরক্ষণেই নিকি আবার বলে, না না, আমার না, তোমার বিড়াল মারা গেছে। আর এই বলে সে বিয়ারকে তার বাড়িতে ইনভাইট করে, যাতে তারা স্যান্ডির মৃত্যু নিয়ে কিছু কথা বলতে পারে। হুট করে নিকির এমন পরিবর্তনে বিয়ার খুবই অবাক হয়ে যায়। তবে সেই সময় আবারবার এক পলকের জন্য নিকি নিজের হুঁশে ফিরে আসে। সে বুঝতে পারে না সে এখানে এখানে কি করছে, কারণ সে তো বাড়িতে ফিরে যাচ্ছিল। এখানে কি করে করে এলো? তবে আবারও সে অদ্ভুত কথা বলতে শুরু করে আর বিয়ারের গাড়িতে উঠে বসে। এরপরই সে কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে জানায় তার বাবার ক্যান্সার ধরা পড়েছে, যার জন্য সে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। তাই কিছুদিনের জন্য সে এসবের থেকে দূরে থাকতে চায়। তার কোনো কিছুই ভালো লাগছে না। এই কথাটা বলার পরই সে বিয়ারকে বলে সে যেন তাকে তার বাড়িতে নিয়ে যায়, সে তার সাথে থাকতে চায়। বিয়ার অবাক হয়ে গেলেও তাকে কিছুই বলে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা বিয়ারের বাড়ির দৃশ্য দেখতে পাই। দেখা যায় তারা অলরেডি বাড়িতে পৌঁছে গেছে। বিয়ার তখন নিকিকে জানায় এই বাড়িটা আসলে সে তার দাদির থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, আর তার জীবনে এখন কেউ না থাকায় সে একাই এখানে থাকে। তো নিকি এবার এই পুরো বাড়িটা ভালো করে দেখতে থাকে। ঘুরে ঘুরে সে সব কিছু দেখছিল। এরপর সে বলে এই বাড়িতে সে তার গন্ধ পাচ্ছে, যেটা তার বেশ ভালোই লাগছে। তাই এই বাড়িটাও তার ভালো লেগে গেছে। যাক, এরপরই রাত হয়ে গেলে ঘুমাতে যাওয়ার সময় হয় তখন বিয়ার নিকিকে বুঝিয়ে বলে দেয় প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় রাখা আছে, তার দরকার পড়লে সে যেন নিয়ে নেয়। আর এই সব কিছু বুঝিয়ে শুনিয়ে সে অন্য রুমে ঘুমাতে যেতে নেয়। কিন্তু সেই সময় নিকি তাকে বাধা দেয় আর তাকে তার সঙ্গে একই বিছানায় ঘুমানোর জন্য অনুরোধ। বিয়ার তখন বেশ ঘাবড়ে যায়, কারণ এতদিন নিকি তাকে সেরকম একটা পাত্তা দিত না, মানে তার ফিলিংসের আর কি। আর আজ হঠাৎই নিকি তার বাড়িতেও চলে আসলো আর এখন তাকে তার পাশে শুতে বলছে। বিয়ার তখন একটু ঘাবড়ে গিয়ে এই বিছানায় বসে। নিকি তখন তার টি শার্টটা খুলে ফেলে আর বিয়ারের কাঁধে তার মাথা রাখে। এইসবে বিয়ার খুবই অবাক হয়ে যায়। যাক, এরপরেই দেখা যায় নিকি ধীরে ধীরে তার একদম কাছাকাছি চলে আসে আর তাকে আলিঙ্গন করতে শুরু করে। আর প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই নিক একটা অমানসিক চিৎকার করে হঠাৎ করে পেছনে সরে যায়, যেন তার শরীরের ভেতরে অন্য কোনো সত্তা তাকে বাধা দিচ্ছে এসব করতে। নিকের এই সাইকোটিক রূপ দেখে বিয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে বিয়ার বলে সে কিচ্ছু করেনি নিকি, তার কাছে এসেছিল, কিন্তু পরোক্ষে নিকি আবারও বিয়ারের কাছে আসে আর তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় আর বলতে থাকে আসলে হঠাৎই তার প্যানিক অ্যাটাকের মতো এসেছিল। এটা তার মাঝে মধ্যে হয় এই বলেই সে কাঁদতে শুরু করে। বিয়ারের তখন তার জন্য খারাপ লাগছিল, তাই সে তাকে কোনো মতে শান্ত করতে থাকে। এরপরই দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু সাধারণভাবেই এই ঘটনার পর বিয়ের একটুও ঘুম আসছিল না। তাই মাঝরাতে উঠে সে তার ল্যাপটপ খোলে আর ওয়ান ওই সুইলোর বিষয়ে ইন্টারনেটে সার্চ করে, যে কোনো কিছু জানা যায় নাকি। তো এখানে সে অনেক মানুষের মতামত জানতে পারে, যার মধ্যে কিছু লেখ বলছিল এটা কোনো কাজই করে না, ফেক একটা জিনিস, এটা একটা স্ক্যাম। কিন্তু কিছু জনের মতে এটা সত্যিই ইচ্ছা পূরণ করে। সে যখন এসব করছিল ঠিক তখনই নিকির ঘুম ভেঙে যায়। সে তখন বিয়ারকে আবারও ডেকে নিয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলায়। বিয়ারের ঘুম ভাঙে, সে তার পাশে নিকিকে দেখতে পায় না। সেভাবে নিকি হয়তো চলে গেছে। সেই সময় আবার কিচেন থেকে এক অদ্ভুত পচা দুর্গন্ধ আসছিল, তাই সে ধীরে ধীরে কিচেনে যায় আর গিয়ে যা দেখে তাতে তার বমি আসার উপক্রম হয়। আসলে নিকি রাতের অন্ধকারে বিয়ারের বাড়ির পেছনের মাটি ঘুরে তার মারা যাওয়া বিড়াল স্যান্ডির পচা মৃতদেহটা তুলে এনেছে। সে বিড়ালটার মৃতদেহ দিয়ে কিচেনের মধ্যে মোমবাতি জ্বালিয়ে একটা অদ্ভুত ডার্ক মেমোরিয়াল বা বেদি তৈরি করেছে। বিষয়টা বিয়ারের মোটেও ভালো লাগে না, তাই নিকি তার কাছে ক্ষমা চেয়ে নেয়। অর্থাৎ নিকি বাড়ি যায়নি, তার সাথেই আছে। সে তো তার জন্য ব্রেকফাস্টও তৈরি করে যাক। এরপর তারা একসঙ্গে তাদের কাজের চলে যায়, যেখানে ইয়ান জিজ্ঞাসা করে আগের দিন রাতে কি হলো। বিয়ার তাকে সবকিছুই জানায়, যে কিভাবে নিকি তার কাছে এসেছিল।
তারপরেই তারা এক বিছানায় ঘুমিয়েছে। যদিও ফিজিক্যাল কিছু হয়নি, কিন্তু তারা একই সাথে ঘুমিয়েছে। বিয়ার এখানে নিকির বাবার ক্যান্সারের কথাটাও জানায়। এই কথাগুলো শুনে ইয়ান খুবই অবাক হয়ে যায়। শুধু এটাই নয়, তাদের কথাবার্তার মাঝেই সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে নিকি সারাটা সময় বিয়ারের দিকেই তাকিয়েছিল, আর সে শুধু তাকে দেখেই হাসতে থাকে। তাই ইয়ান জানায় নিকি হয়তো আবারও মাদক নিতে শুরু করেছে, যেটা সে অনেক আগে নিত, আর তার জন্যই হয়তো তার আচরণটা হঠাৎ এমন হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যায় বিয়ার গিয়ে দরজা খুলেই একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়েছিল নিকি। বিয়ার তখন জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। নিকি জানায় আসলে সে আগের দিন রাতের ব্যবহারের জন্য খুবই দুঃখিত, আর সে এটাও জানে যে বিয়ার আগের দিন রাতে তার পরিস্থিতির কোনো সুযোগ নেয়নি। কথাটা শুনে বিয়ার একদমই হকচকিয়ে যায়। সে বলে সে তার কোনো সুযোগ নেয়নি তখন। নিকি বলে, হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। এখন আরও কিছু কথা বলার পর নিকি বলতে থাকে সে জানে যে বিয়ার তাকে পছন্দ করে। তাছাড়া সেও বিগত ক্রিসমাস থেকে তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। আর এই বলেই সে বিয়ারকে সরাসরি প্রপোজ করে দেয়। এইটা দেখে তো বিয়ার খুশি হয়ে যায়, আর সেও তখন তাকে তার মনের কথা বলে। অবশেষে তারা দুজন রিলেশনে চলে আসে, আর সেই রাতেই তারা ইন্টিমেট হয়। এরপর থেকে আমরা তাদের দুজনকে একটা পারফেক্ট কাপলের মতোই দেখতে থাকি, মানে একসঙ্গে থাকা, খাওয়া, রান্না করা, কাজে যাওয়া ইত্যাদি। কিন্তু দেখা যায় ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। নিকি তার নিজের সেই পুরনো স্বাধীন স্মার্ট ব্যক্তিত্ব পুরোপুরি হারিয়ে ফেলে। সে পরিণত হয় বিয়ারের প্রতি অবসেড এক সাইকো প্রেমিকাতে। সে বিয়ারকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। এমনকি সে তো নিজের বাড়ি ছেড়ে বিয়ারের বাড়িতে থাকা শুরু করে। শুধু এটাই নয়, সে বিয়ারের প্রতি এতটাই অবজেসড হয়ে ওঠে যে একসঙ্গে মুভি দেখার সময় নিকি মুভি বাদ দিয়ে বিয়ারের মুখের দিকেই তাকিয়ে থাকে। এরপর একদিন রাতের বেলা তারা ডিনার ডেটে যায়, যেখানে প্রথমে সবকিছুই একদম স্বাভাবিক ছিল। তারা দুজন মিলে বেশ কথাও বলছিল, কিন্তু তাদের কথার মাঝে ইয়ান বারবার বিয়ারকে কল করতে থাকে, যার জন্য অবশেষে বিয়ার সাইডে গিয়ে যখন কলটা রিসিভ করে, তখন ইয়ান তাকে এমন কিছু কথা জানায় যেটা শুনে বিয়ারের পায়ের তলার মাটি সরে যায়। ইয়ান জানায় সে খোঁজ নিয়ে দেখেছে নিকির বাবার কোনো অসুখ নেই, সে তো পুরোপুরি সুস্থ, আর তাছাড়া সে প্রতিদিন কাজেও যাচ্ছে। আর যেদিন নিকি তাকে প্রপোজ করে তার ঠিক একদিন আগেই সে সারাকে বলেছিল যে সে বিয়ারকে নিজের ছোট ভাই বা বন্ধু ছাড়া আর কিছুই মনে করে না। তাই তার ধারণা বিয়ার নিকির কোনো চক্রান্তের শিকার হয়েছে, মানে সে হয়তো তার সঙ্গে কোনো প্রকার প্র্যাঙ্ক করছে, কারণ তার আচরণ মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। এই কথাগুলো শুনে বিয়ার কোনো উত্তর না দিয়ে ইয়ানের কল কেটে দেয়। তারপর সে নিকির কাছে ফিরে আসে, কথায় কথায় জিজ্ঞেস করে বসে যে সত্যিই কি নিকির বাবার ক্যান্সার ধরা পড়েছে। এই কথাটা শোনার সাথে সাথেই নিকি অদ্ভুত আচরণ করতে করতে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর বলে বিয়ার কেন এসব কথা বলে, আজকে রাতটা খারাপ করছে। নিকির এই অদ্ভুত আচরণে বিয়ার এতটাই লজ্জিত হয়ে পড়েছিল যে সে দ্রুত নিকির কাছে ক্ষমা চায়, আর তাকে শান্ত করে বলে সে আর তার সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলবে না। সেদিন শেষ রাতে বিয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন সে লক্ষ্য করে নিকি বিছানায় নেই। নিকি ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা দেখেই তো বিহারের গায়ের লোম খাড়া হয়ে যায়। সে তাড়াতাড়ি নিকিকে বিছানায় এসে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু নিকি তখন অদ্ভুতভাবে নড়াচড়া করতে করতে আবারও অন্ধকারে ফিরে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে, আর বলতে থাকে বিয়ার তাকে ততটা ভালোবাসে না যতটা সে তাকে ভালোবাসে। পরিস্থিতি সামাল দিতে বিয়ার বলে সে তাকে অনেক ভালোবাসে, আর এটা বলেই সে নিকিকে আবারও বিছানায় এসে ঘুমিয়ে পড়তে বলে। কিন্তু নিকি উল্টো বিয়ারকে ঘুমাতে বলে, যাতে সে তাকে ঘুমাতে দেখতে পারে। বুঝুন কি অবস্থা। অতি ভালোবাসাও কিন্তু অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো আর কোনো উপায় না পেয়ে বিয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ার ভান করে। কিন্তু কিছুক্ষণ পরেই নিকি আবারও পাগলের মতো চিৎকার করে ওঠে, আর একটা ফুলদানি হাতে ঘরের এদিক ওদিক যাওয়া আসা করতে শুরু করে। বিষয়টা দেখে বিয়ার জিজ্ঞেস করে সে এটা কি করছে। হঠাৎ নিকি স্বাভাবিকভাবে বলে এটা সে স্যান্ডির জন্য নিয়ে এসেছে, আর এই বলেই সে বিছানায় এমনভাবে শুয়ে পড়ে যেন এতক্ষণ কিছুই হয়নি।
নিকি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই বিয়ার বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই নিকি আচমকা চিৎকার করে তাকে থামতে বলে। এটা দেখে তো বিয়ার ভীষণ ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখানেই ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায়। পরদিন সকালবেলা বিয়ারের মিউজিক স্টোরে যাওয়ার কথা, কিন্তু নিকির আজ ডে অফ ছিল। নিকি কোনোভাবেই মানতে পারছিল না যে বিয়ার তাকে ছেড়ে কয়েক ঘন্টার জন্য কাজে যাবে। তাই সে বিয়ারকে আটকানোর জন্য একের পর এক পাগলামি করতে থাকে। বিয়ার যখন জোর করে রেডি হয় তখন সে দেখে নিকি সুপার গ্লু আর টেপ দিয়ে বাড়ির মেইন দরজাটা ভেতর থেকে সিল করে দিয়েছে, যাতে করে বিয়ার কোনোভাবেই বাইরে বের হতে না পারে। কিন্তু বিয়ার তাও একভাবে দরজাটা খুলে তার কাজে বেরিয়ে যায়। এরপরে স্টোরের বিয়ার যখন লাঞ্চ করতে বসে তখন সে দেখে নিকি তার জন্য স্যান্ডউইচ আর অ্যাপেল দিয়েছে। শুধু এটাই নয়, লাঞ্চ বক্সে দুটো ছবিও ছিল, যার মধ্যে একটাতে লেখা ছিল ইউ আর, একটাতে লেখা ছিল নট মি। ছবিগুলোর সঙ্গে বিয়ার একটা স্টিকি নোটও দেখতে পায়, যাতে লেখা ছিল মাই লিটল ফুড ক্রিটিক। এখন এই নোটটা সাইডে রেখে বিয়ার স্যান্ডউইচ খেতে থাকে আর সারার সঙ্গে গল্প করতে থাকে। এর মধ্যে একটা সময় বিয়ার সারাকে জিজ্ঞেস করে বসে যে নিকি সত্যিই তাকে বলেছিল সে তাকে ছোট ভাই বা বন্ধুর মতো দেখে। এ কথাটা শুনে সারা একটু ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে, আমরা এ বিষয়ে আগেও আলোচনা করেছি। তাছাড়া আমি শুধু এটাই ভেবে অবাক হচ্ছি যে তোমরা হঠাৎ করে এই সম্পর্কে কিভাবে জড়িয়ে গেলে। তোমাদের সম্পর্কে জড়ানোটা ছিল খুবই আকস্মিক আর অদ্ভুত। এই কথাটা বলে সে শেষ করেই ছিল, তখনই সারার বাবা সেখানে আসে আর সারাকে একটা চিঠি দেয়, যেটা হাতে নিয়ে খোলার পরেই সে জানতে পারে এবারেও তার আর্ট স্কুলের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। এটা জানার পরে সারার খুব খারাপ লাগে, সে ভীষণ কষ্ট পায়। এরপরও সে চুপচাপ বিয়ারের কাছে এসে বসে। বিয়ার তখন তার মন খারাপ দেখে তাকে সান্ত্বনা দেয়, তাই সারাও তখন তার কাঁধে একটু মাথা রাখে। তখন তার মন ভালো করার জন্য বিয়ার বলে সে তার গায়ে একটা ট্যাটু করতে পারে, কিন্তু সেটা খুবই ছোট আর গোপন জায়গায় করতে হবে। এই কথাটা শুনেই তো সারা হেসে ফেলে আর মজা করার জন্য বিয়ের হাত থেকে তার লাঞ্চ বক্সটা কেড়ে নেয়, যাতে সে তার মধ্যে থাকা স্টিকি নোটটা পড়তে পারে। কিন্তু বক্সের ভেতরে আরও একটা নোট ছিল, যেটা সারা দেখতে পেয়ে বিয়ারকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এটা আবার কি? আর এটার মানেই বাকি। সেখানে লেখা ছিল ওয়ার্ডসবার্ডিক ক্যাট। এরপরই তাতে কোশ্চেন মার্কও দেওয়া ছিল। বিয়ার তো এবার এটা দেখেই বুঝে যায় একটু আগে তার খাওয়া স্যান্ডউইচের মধ্যে যে মাংসটা ছিল সেটা হয়তো তার বিড়াল স্যান্ডির। এটা বুঝতে পেরে সে সাথে সাথে বমি করে দেয়। যে নিকিকে সে এত ভালোবাসত, সেই নিকিরাজ এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মোটেও ভালো লাগে না। সে যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অতিরিক্ত ভালোবাসা আর এসব অদ্ভুত পাগলামি তার এখন আর মোটেও ভালো লাগছে না। তাই বাড়ি ফেরার সময় সে তার গাড়িতে বসে আবারও সেই ওয়ান উইশ সুইলোর বক্সটাকে উল্টে পাল্টে দেখতে শুরু করে, কারণ একবার সেটার ভেতরে থাকা স্টিক ভেঙে তার উইশ তো পূরণ হয়েছে। নিকি এখন তার প্রতি পুরোপুরি অবসেসড। এখন এর থেকে বের হয়ে আসার কি উপায় সেটাই সে খুঁজতে থাকে। তখনই তার নজর পড়ে একটা নাম্বারের উপর, যেখানে ছোট ছোট অক্ষরে লেখা ছিল, যদি আপনার মনে এই জাদুকাঠি নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। বিয়ার তো আর এক মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে নাম্বারটা ডায়াল করে, আর তাতে কল দিলেই দেখা যায় অপর প্রান্ত থেকে কোনো এক ব্যক্তি কলটা রিসিভ করে। তাই বিয়ার তাকে বলে সে তার উইশটা কিছুটা পরিবর্তন করতে চায়, কিন্তু ফোনে থাকা ব্যক্তিটা স্পষ্ট জানিয়ে দেয় যে উইশ চাওয়ার পর সেটা পরিবর্তন করার কোনোভাবেই সম্ভব না। এই কথাটা শুনে বিয়ার বলে, তাহলে আমার উইশটা ক্যান্সেল করে দাও। ফোনের ওপারের ব্যক্তিটা জানায় না এটা করাও সম্ভব না। এই সব কথায় বিয়ার খুবই বিরক্ত হয়ে যায় আর বলে, তাহলে সে এখন কি করবে? এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? লোকটা জানায় তার কাছে দুটো বিকল্প আছে। প্রথম হলো, যখন সে মারা যাবে তখন সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় হলো, যদি অন্য কেউ তার হয়ে উইশ চায় তাহলেও হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। এই কথাটা বলার পরেই লোকটা বিয়ারকে নিকিতার চিৎকার শোনায়, যেটাতে ভয় পেয়ে বিয়ার সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। কিন্তু আসল বিভীষিকা তো অপেক্ষা করছিল বিয়ারের ফেরার পর। বাড়িতে ফিরে এসে দেখে
নিকি ঠিক দরজার কাছেই দাঁড়িয়ে আছে, তার চোখে একটা দৃষ্টিহীন শূন্যতা। বিয়ার তখন লক্ষ্য করে নিকি আসলে সকাল থেকে ওই একই জায়গায় দাঁড়িয়েছিল, কারণ বিয়ার তাকে বলেছিল সে চাইলে এখানেই দাঁড়িয়ে থাকতে পারে। সে রাগ হয়ে আসলে এসব বলেছিল, কিন্তু নিকি তো তার কথাই ধরে নিয়ে বিয়ারের জন্য অপেক্ষা করতে গিয়ে ওখান থেকে এক পাও নড়েনি। এমনকি সে বাথরুমেও যায়নি, সে ফ্লোরের উপরেই বাথরুম করে দিয়ে দিয়েছে। এমনকি খিদার যন্ত্রণায় সে তার বাথরুম পর্যন্ত খেয়ে বমি করে পুরো ঘর ভাসিয়েছে। বুঝুন কি অদ্ভুত ব্যাপার নাকি? তখন হাসি মুখে বিয়ারকে বলে, তুমি ফিরেছ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু এই দৃশ্যটা ছিল একই সাথে অত্যন্ত জঘন্য আর খুবই ডিস্টার্বিং। বিয়ারের কাছে খুবই বাজে লাগতে থাকে এই সব কিছু। বিয়ার এখন খুব ভালো করেই বুঝতে পারে সে নিকিকে ভালোবাসতে গিয়ে একটা জলজ্জান্ত মানুষকে মানসিক রোগীতে পরিণত করেছে, কারণ নিকি তো মোটেও এমনটা ছিল না। বিয়ার এবার সিদ্ধান্ত নেয় যে নিকিকে একটু স্বাভাবিক পরিবেশে নিয়ে গেলে হয়তো তার এই পাগলামিটা কমবে। তাই সে নিকিকে নিয়ে তাদের বন্ধু ইয়ানের বাড়িতে যায়। সেখানে একটা হাউস পার্টি ছিল, সেখানেই তারা যায় যাতে সবকিছু একটু স্বাভাবিক হয়। সে পার্টিতে সারাও ছিল, ফলে তারা চারজন আর আরও কিছু বন্ধুরা মিলে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর একটা গেম খেলতে শুরু করে। এই গেমের রুলস হলো প্লেয়ারদের একটা করে ব্লক বার করতে হবে, আর তাতে যেই ডেয়ারটা থাকবে সেটা পূরণ করতে হবে। দেখা যায় খেলতে খেলতে বন্ধুদের মধ্যে একজনের ডেয়ার অনুযায়ী তাকে বিয়ারের জায়গায় বসতে হয়, যেটাতে নিকি মোটেও খুশি হয় না। সে তাদের মধ্যে একজনের করা রসিকতায় অদ্ভুতভাবে জোরে জোরে হাসতে শুরু করে, আর তাকে দেখে তো বাকিরা তাদের হাসি থামিয়ে নিকিকেই দেখতে থাকে। এরপর নিকির পালায় আসে, যা একটা ব্লক বের করে উঠে দাঁড়ায় আর সবার সামনে অত্যন্ত অদ্ভুতভাবে হাসে আর একটা রূপকথার গল্পের চরম বিকৃত আর সেক্সুয়াল ভার্সন শোনাতে থাকে, যার কথা শুনে সেখানে উপস্থিত সকলে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তো খেলার এই পর্যায়ে বিয়ারের পালা আসে। সে এবার একটা ব্লক টানে, তাতে লেখা ছিল তার বা পাশে যে বসে আছে তাকে কিস করতে হবে। আর দেখা যায় বিয়ারের ঠিক বা পাশেই বসেছিল সারা। তাই বিয়ার সারার দিকে তাকানোর সাথে সাথেই নিকি উঠে দাঁড়ায় আর কেমন অদ্ভুত রিঅ্যাকশন দিতে থাকে। সে সাথে সাথে সারার পেছনে চলে যায়, তারপর তাকে এক টানে সরিয়ে দিয়ে নিজে সেখানে বসে যায় কিস করার জন্য। ফলে বাধ্য হয়ে বিয়ারকে নিকিকে কিস করতে হয়। এই ঘটনাটার পর জায়গাটার পরিবেশ একেবারেই বাজে হয়ে যায়। মানে বিয়ারের প্রতি নিকির এই অবসেশন সেখানে উপস্থিত সকলের কাছে খুব অদ্ভুত লাগছিল। তারা এই বিষয়টা মোটেও ভালোভাবে নিচ্ছিল না। ঠিক তখনই সে উন্মাদের মতো চিৎকার করে ওঠে আর টেবিল থেকে একটা খালি কাচের বোতল হাতে তুলে নেয়, আর কোনো কিছু চিন্তা না করে সেই বোতল দিয়ে নিজের মুখের উপর সজোরে আঘাত করতে শুরু করে। দেখা যায় কাঁচ ভেঙে নিকির মুখ রক্তাক্ত হয়। সে তখনও অদ্ভুতভাবে ক্রিপি একটা হাসি হাসছিল। ইয়ানা ছাড়া তো এত ভয় ভয় পায় যে তারা চিৎকার করে ওঠে, কিন্তু বিয়ার কোনো মতে নিকিকে আটকায় না। নিকির এই আত্মঘাতী আর সাইকোপ্যাথিক রূপ দেখে বন্ধুরা খুব ভালো করেই বুঝতে পারে যে নিকি এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। সে আর আগের সেই নিকি নেই। বিয়ার তখন নিকিকে তার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু নিকির অদ্ভুত আচরণ দেখে হসপিটালের স্টাফরা তাকে অ্যাডমিট করতেই বারণ করে দেয়, কারণ সে এই অবস্থাতেও হসপিটালের সামনে অদ্ভুতভাবে নাচ করছিল। এই সমস্ত ঘটনায় বিয়ার এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে বাড়ি ফিরে এসে নিকিকে এক রাতের জন্য নিজের বাড়ি ফিরে যেতে বলে, কারণ সে এখন একটু একা থাকতে চাইছিল। এই যন্ত্রণা তার আর সহ্য হচ্ছিল না। কিন্তু বরাবরের মতোই নিকি তখন চিৎকার করতে থাকে আর চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। সে বলতে থাকে বিয়ার তাকে ভালোবাসে না, সে আর আগের মতো নেই, এরকম বিভিন্ন কথা সে বলতে থাকে। বিয়ার তখন নিকিকে একটু অনুরোধ করে যে সে যেন স্বাভাবিক আচরণ করে, কিন্তু অবাক করা বিষয় হলো নিকি কাঁদতে কাঁদতে নিজেই বলছিল সে স্বাভাবিক হতে পারছে না। মানে কিছু তো আছে যে তাকে নিজের আসল রূপে ফিরে আসতে বাধা দিচ্ছে। তখনই হঠাৎ করে নিকি যন্ত্রচালিত রোবটের মতো রিভার্সে পেছনে হেঁটে অন্ধকারের মধ্যে চলে যায়, আর সে আবারও সেই একই রকম আচরণ করতে শুরু করে। এ পর্যায়ে বিয়ার এতটাই ভয় পেয়ে যায় যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল তার প্রাণ তার গলা পর্যন্ত চলে এসেছে।
তাই পরিস্থিতি সামাল দিতে সে নিকি নিয়ে কোনো মতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু বিয়ার এখনও প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিল, ফলে তার ঘুমই আসছিল না। ঠিক তখনই তার ফোনে সারার মেসেজ আসে, যা এখনই তাকে দেখা করার জন্য একটা পার্কে ডেকে পাঠায়। স্বাভাবিকভাবেই বিয়ার এতে রাজি হয় না। সারা তখন বলে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, আর যদি সে না আসে তাহলে সারা নিজেই তার বাড়িতে চলে আসবে। বিয়ার তো খুব ভালোভাবেই জানে সারা এখানে আসলে কি ঘটবে, তাই আর কোনো উপায় না থাকায় সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুম থেকে বেরোতে নেয়। তখনই সে নিকির গলার আওয়াজ শুনতে পায়। বিয়ার ভাবে নিকি হয়তো জেগে গেছে, তাই সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে না, নিকি তো তখনও ঘুমাচ্ছে। কিন্তু তারপরেও কেন যেন নিকির গলার আওয়াজ ভেসে আসছে। মানে এটা আসল নিকি ছিল, যে বিয়ারকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, আমি আর এভাবে বন্দী হয়ে থাকতে পারছি না। নিকি তখন বিয়ারকে ধীরে কথা বলতে বলে, কারণ তার মধ্যে থাকা দ্বিতীয় নিকি এখন ঘুমাচ্ছে। আর এটা বলে সে আবারও বিয়ারের কাছে দাঁতকে শেষ করে ফেলার জন্য অনুরোধ করে, যেটাতে বিয়ার জানায়, তুমি আমার সঙ্গে থাকার থেকে মৃত্যুটাকে বেশি পছন্দ করছো কেন? আমার মধ্যে কি খারাপ আছে নিকি বলে দেখো, আমি তো কখনোই তোমার সঙ্গে ছিলাম না। আর এটা একদিক দিয়ে দেখতে গেলে ঠিক কথাই, কারণ বিয়ারের উইশ পূরণ হওয়ার পর কোন এক অলৌকিক শক্তির দ্বারা নিকির শরীরে দ্বিতীয় কোন একটা সত্তা প্রবেশ করেছে, যে বিয়ারের সঙ্গে সম্পর্কে আছে। আসল নিকি নয়, কিন্তু বর্তমানে বিয়ার এসব শুনেও কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা তখন আসল নিকিকে কষ্টে আর্তনাদ করতে শুনি। এদিকে বিয়ার পার্কে পৌঁছে সারার গাড়ির ভেতরে বসে সারা জানায় তার কাছে আবারও একটা আর্ট স্কুল থেকে চিঠি এসেছে, আর এটাই তার শেষ সুযোগ। যদি সে এটাতেও রিজেক্ট হয়ে যায় তাহলে বছরটা তার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই সে বিয়ারের সঙ্গে মিলে চিঠিটা খুলতে যায়। এই বিষয়টা জানার পর বিয়ারও প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে। তখনই সারা একটা ভয়ঙ্কর সত্যি তার সামনে তুলে ধরে। সারা জানায় নিকির বাবার কোনো অসুখ নেই, তাছাড়া নিকির সঙ্গে তো তার বাবার অনেকদিন আগেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তারা দুজনে কেউই একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না। আর শুধু এটাই নয়, বিগত 2 বছর ধরে নিকি ইয়ানের সঙ্গে শারীরিক সম্পর্কে আছে। তারা বিষয়টাকে একদম ক্যাজুয়াল রেখেছে, কারণ তাদের মধ্যে এটা একটা টাইম পাস মাত্র, কোনো ভালোবাসা বা ভালো লাগার সম্পর্ক নয়। এই কথাটা জানার পর আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, যে কেন প্রথম থেকেই আন নিকিকে প্রপোজ করা নিয়ে বিয়ারকে উদ্ভট সব উপদেশ দিচ্ছিল। আর কেনই বা নিকি আর বিয়ারের রিলেশনে আসাটা সে সহ্য করতে পারছিল না, কারণ সে ভাবছিল নিকি তাকে জেলাস ফিল করানোর জন্যই এসব করছে। এখানে সারা জানায় বিয়ার নিকির থেকে বেটার একটা শান্তশিষ্ট মেয়ে ডিজার্ভ করে। উত্তরে বিয়ার বলে, হ্যাঁ, ঠিক তোমার মতোই। তখনই সারা জানায়, আমি তো তোমার পাশেই ছিলাম, তোমার আমাকে কিস করা উচিত ছিল। যেটাতে স্পষ্ট বোঝা যায় কোথাও না কোথাও সারা বিয়ারকে পছন্দ করত, কিন্তু সে তাকে তার মনের কথাটা বলে উঠতে পারেনি। যাক, এসব নিয়ে কথা শেষ করতেই তখনই হঠাৎ করে সেখানে নিকি চলে আসে। সে হঠাৎই এসে সারার উপর আক্রমণ করে তার মাথায় একাধিকবার আঘাত করে পুরো মুখটাই থেতলে দেয়। আর এই ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যায় যে পিয়া শুধু পাথরের মতো জমে যায়, আর এই বিষয়টা চুপচাপ দেখতে থাকে। সে কোনো কিছুই করতে পারছিল না, মানে সে নিগিকে বাধা দেওয়ারও সাহস করে উঠতে পারে না। ফলে তার চোখের সামনেই সারা ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায়, যার একটা চোখ ভেতর থেকে বেরিয়ে এসেছিল। খুবই ভয়ঙ্কর ছিল এই দৃশ্যটা। এই বিধ্বস্ত ঘটনাটা ঘটিয়ে নিকি বিয়ারের সামনে একদম নিষ্পাপ শিশুর মতো আচরণ করতে শুরু করে, যে বিয়ারের কাছে ক্ষমা চেয়ে নিয়ে জানায় এটা তার জন্যই ঘটেছে। আর এটা বলার পর সে সারার মৃতদেহকে সরিয়ে ফেলতে বিয়ারকে তাকে সাহায্য করতে বলে। কিন্তু বিয়ার তো এতে রাজি হয় না, কারণ সে তো জানে এই সব কিছু ঘটার পেছনে তারই হাত আছে, কারণ সে নিজেই উইশ করে এইসব চেয়েছিল। এরপর আমরা নিকি আর বিয়ারকে সারার বডিটাকে একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যেতে দেখি। এরপর নিকি বিয়ারকে বাড়ি চলে যেতে বলে আর জানায় এখান থেকে বাকি কাজটা সে একাই সামলে নিবে। বিয়ার তখন ফিরে গিয়ে যখন সারার দেওয়া চিঠিটা খোলে, তখন সে দেখে চিঠিতে স্পষ্ট লেখা আছে যে সারা লুথার আর্ট স্কুলে সিলেক্ট হয়ে গিয়েছিল। বিষয়টা জানার পর বিয়ার আর নিজেকে সামলে রাখতে পারে না।
কষ্টে, দুঃখে আর নিজের প্রতি ঘৃণায় সে চিৎকার করে আর্তনাদ করতে থাকে। তারপর সে আর কোনো সময় নষ্ট না করে মরিয়া হয়ে আবারও সেই অ্যান্টিক শপে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় দোকানে আর মাত্র দুটো ওয়ান উইশ উইলোর কাঠি বেঁচে আছে, আর আজ দোকানের ওনারটাও চেঞ্জ হয়ে গেছে। বিয়ার তখন দোষারোপ করে বলতে থাকে তারা এরকম জিনিস কেন বিক্রি করছে। তখন ওনার বলে, বক্সের উপর এত বড় করে ওয়ার্নিং লেখা আছে, তারপরও মানুষ কেন কিনছে এসব? এটা তো একদম ওই সিগারেটের প্যাকেটে লেখা স্মোকিং কিলস ব্যাপারটার মতো। তখন বিয়ারের মনে পড়ে যায় যে আগের ওনার সাবধান করেছিল তাকে, যেটা কিনছো কেন, কিন্তু এরপর কোনো কমপ্লেন করতে এসো না। এটা উইশ তো পূর্ণ করে, তবে রেজাল্ট হয় ভয়ানক। এমনকি উইশ পূরণ করতে গিয়ে কেউ মারাও যেতে পারে। তো বিয়ার এরপর বলতে থাকে যে সে উইশ রিভার্স করতে চায়, কিন্তু ওই যে আগেই বলেছে এই ওয়ান উইশ উইলও প্রতিটা মানুষের জন্য একবারই কাজ করবে, নো সেকেন্ড চান্স। তবে এমন কোনো পার্সন যে এটা প্রথমবার ইউজ করছে, সে যদি বিয়ারের হয়ে উইশ করে তাহলে এটা কাজ করতে পারে। যাক, এরপরে সে সেখানে পড়ে থাকা দুইটা ওয়ান উইশ উইলোর প্যাকেট নিয়ে নেয়। এরপর তার ভেতরের একটা কাঠি সে যখন ভাঙতে যায়, তখন সে লক্ষ্য করে শরীরের সমস্ত জোর খাটানোর পরও সে কোনোভাবেই এই জাদুর কাঠিটা ভাঙতে পারছে না। তাই আর কোনো উপায় না দেখে সে সাথে সাথে তার বন্ধু ইয়ানের কাছে যায়। সেই ইনকে সব সত্যি কথা খুলে বলে যে কিভাবে সেই জাদুকাঠির সাহায্যে উইশ করেছিল যাতে নিকি তাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। আর তারপর থেকে নিকি ওরকম পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ তার সেই উইশ পূরণ হয়ে গেছে। কিন্তু এখন সে এসব আর নিতে পারছে না, তাই সে ইয়ানকে অনুরোধ করে যেন সেই কাঠিটা ভেঙে একটা উইশ করে, যাতে নিকি আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ইয়ান এসব জাদুটোনা একেবারেই বিশ্বাস করে না। সে তো ভাবে বিয়ার পাগল হয়ে গেছে। তাই সে বিয়ের হাত থেকে কাঠিটা কেড়ে নেয় আর সেটা ভেঙে দিয়ে বলে, আমি উইশ করছি আমি $1 বিলিয়ন পাবো। সাথে সাথে দেখা যায় ইয়ানের বাড়ির ছাদ ফুঁড়ে লক্ষ লক্ষ ডলারের বৃষ্টি শুরু হয়ে যায়। ইয়ান তো এটা দেখে অবাক হয়ে যায়, সে তো বুঝতেই পারে না কি হচ্ছে। কিন্তু বিয়ার অতক্ষণ সেখানে দাঁড়িয়ে একেবারেই হতাশ হয়ে যায়, কারণ তার কাছে উইশ রিভার্স করার শেষ সুযোগটাও ইয়ানের বোকামির কারণে চিরতরে নষ্ট হয়ে গেল। বিয়ার তখন তার কাছে থাকা শেষ জাদুকাঠিটা নিয়ে তার নিজের বাড়িতে ফেরে, কিন্তু সে দরজা খুলেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। তার বসার ঘরের ফ্লোরে সারার নগ্ন লাশ পড়ে আছে। তখন নিকি সারার রক্তমাখা জামাকাপড় পরে বিয়ারের সামনে চলে আসে, যে নিজের শরীরে সারার মতো ট্যাটুও বানিয়ে নিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এভাবে বিয়ার তাকে বেশি ভালোবাসবে। নিকির হাতে একটা লোডেড বন্দুকও ছিল। সে সম্পূর্ণ সাইকোপ্যাথের মতো আচরণ করতে শুরু করে আর বিয়ারকে তাকে আই লাভ ইউ বলতে বলে। ঠিক তখনই টাকার নেশায় পাগল হওয়া ইয়ান সেখানে এসে পৌঁছায়। সে দরজা দিয়ে ঢোকা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই নিকি তার দিকে বন্দুক ঘুরিয়ে সরাসরি তার মাথায় গুলি করে দেয়। চোখের সামনে নিজের দুই বেস্ট ফ্রেন্ডের মৃত্যু দেখে বিয়ানের তো এবার প্যানিক অ্যাটাক শুরু হয়। সে নিকিকে শান্ত করতে চিৎকার করে আই লাভ ইউ বলে। এরপরেই নিকি একদম শান্ত হয়ে যায়। বিয়ার তখন ধীরে ধীরে তার হাত থেকে বন্দুকটা নেয় আর বলে, এবার তাদের ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেওয়া দরকার। আর এটা বলেই সে নিজেকে বাথরুমের মধ্যে লক করে নেয়। বিষয়টা বুঝতে পেরে নিকি পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে। বিয়ার তখন তাকে কোনো মতে বুঝিয়ে আবারও শান্ত করে। নিকি চুপ হয়ে গেলে বিয়ার এই অভিশাপ, এই নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে তার হাতে থাকা বন্দুক দিয়ে নিজেকে শ্যুট করতে গিয়েও থেমে যায় আর ক্যাবিনেট থেকে তার সেই অক্সিকোডনের ওষুধটা বের করে আর সব ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেয়। যে ওষুধের ওভারডোজে তার বিড়াল স্যান্ডি মারা গিয়েছিল, কিন্তু ওষুধ খাওয়ার কয়েক সেকেন্ড পরেই তারা আবারও বাঁচার প্রবৃত্তি জেগে ওঠে। সে তাড়াতাড়ি গলার ভেতরে আঙুল ঢুকিয়ে বমি করে ওষুধগুলো বের করার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা শব্দ ভেসে আসে, আর এরপর মুহূর্তেই আমরা বিয়ারকে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে হাসতে হাসতে বাথরুম থেকে বের হতে দেখি, যে নিকির কাছে এসে তাকে কিস করতে শুরু করে। আর এটা দেখেই আমরা বুঝতে পারি নিকি সেই শেষ জাদুর কাঠিটা ভেঙে উইশ করেছিল যে বিয়ার তাকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসুক, কারণ টেবিলের উপরে আমরা সেই ভাঙা জাদুর কাঠিটাকে পড়ে থাকতে দেখি।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই ওষুধের মারাত্মক ওভারডোজ বিয়ারের শরীরে কাজ করা শুরু করে দেয়। সে সাথে সাথে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এটা দেখে তো নিকি কি পাগলের মতো কাঁদতে থাকে। সে সেই বন্দুকটা হাতে নিয়ে নিজেকে শেষ করতে যাবে। ঠিক তখনই আসে এই গল্পের সবচেয়ে বড় আর ট্র্যাজিক একটা টুইস্ট। যেহেতু উইশ করা দুজনের মধ্যে একজন মানে বিয়ার মারা, তাই ডার্ক ম্যাজিকের শর্ত পূরণ হয়ে যায়। বিয়ারের মৃত্যুর সাথে সাথেই জাদুর প্রভাবও পুরোপুরি কেটে যায়। নিকি এতক্ষণ তার বন্দুক দিয়ে নিজেকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু অভিশাপ কেটে যাওয়ায় আসল নিকি তার শরীর এবং মনের কন্ট্রোল ফিরে পায়। সে তখন হাঁপাতে হাঁপাতে বন্দুকটা নামিয়ে নেয়। তার চোখ থেকে সেই সাইকোপ্যাথিক দৃষ্টিটাও গায়েব হয়ে যায়। নিকি তখন অবাক আর বিভ্রান্ত আর চরম আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পটা কোনো জাদুর গল্প নয়, এটা মানুষের সাইকোলজির একটা ডার্ক মিরর। বিয়ার ভেবেছিল জাদুর সাহায্যে নিকিকে পেলেই সে সুখী হয়ে যাবে। সে আসলে নিকিকে ভালোবাসত না, সে নিকিকে অধিকার করতে চেয়েছিল, যার ফলে নিজেরই অজান্তে সে নিকির স্বাধীনতা, ইচ্ছা, অনিচ্ছা সব কিছু কেড়ে নিয়ে তাকে একটা পুতুলে পরিণত করেছিল। আর তার এই স্বার্থপরতার কারণেই 4 জন নিরীহ মানুষের জীবন একেবারে ধ্বংস হয়ে যায়। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে ভালোবাসায় যখন সম্মান থাকে না, যখন জোর করে কাউকে নিজের করে পাওয়ার জিদ চেপে বসে, তখন সেটা আর ভালোবাসা থাকে না, তা পরিণত হয় এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। আর আসল নিকির ওই শেষের আর্তনাদ এটাই প্রমাণ করে যে বিয়ারের অবশেষণ শুধু নিকির স্বাধীনতায় কেড়ে নেয়নি, নিকির চাত্মাকেও চিরকালের জন্য নরকে ঠেলে দিয়েছে। ভালোবাসা এক জিনিস, কিন্তু কারো প্রতি অবসেড হয়ে যাওয়াটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আর এই বিষয়টাই এই গল্পের মাধ্যমে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।